ক্ষান্ত হলো। আপাতত কিছু খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদেরকে নিয়ে ঢুকলেন মহিলা অন্দরে। মালা ওদের নিয়ে পরীর ঘরে বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসে না দেখে চিন্তিত মালা। ঘরে 3জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থায় ঘরে এসে ঢুকে। তাই তিনি আগে ভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পাড়ে। জুম্মার হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভিতরে ঢুকে গেল। সব শেষে বের হলো পরী। ওর হাতে এক গুচ্ছ শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন। বড় মা কইছে আপনারে ঘরে যাইতে, আর বাইরে হওয়া যাইব না। ঘরে 3জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এরাই সেই মেহমান যাদের কথা সকালে ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন এদেরকে আম্মা ঘরে ঢুকতে দিল কেন? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার, তারা রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিয়েছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসঙ্গে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠান পাকা করা। পরীর কেদা মাখা পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সঙ্গে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে। নাইম ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতা পরিষ্কার করেছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দ উঠোনের দিকে তাকালো। 2জন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চিনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওন্নাটা বোরকার নেকাপের ন্যায় পরে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের রুমে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়ল। বড় উঠান পেরিয়েছে। খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেল পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেল। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ঝাড়বে বলে পরী আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরীর পায়ে, কিন্তু পরক্ষণেই থেমে গেল নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে। রুমে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালক আর মিষ্টি। ব্যাগ খুলে কিছু মনে আবাসে 2জনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতেই বলল, কারা আপনারা? আমার ঘরে কি করে? ওরা 2জনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরী আর একটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামে জমিদারের গিন্নি মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সঙ্গে সঙ্গেই পরীর গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা, আম্মা, আম্মা যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেজান বেগম। লাঠি ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না করছি না, এত চিল্লাস কেন বারবার? পরী
পরে দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাই আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেজান পা চিবাতে চিবাতে বললেন, এখন একটু আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়া আইব। তুই ভিজা গেছস, কাপড় বদলা। লাঠির ঘরে চলে গেলে আবেজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেললেন। প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারলেন না কেউ। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল, ওর চিল্লানোর ফলে দরফরিয়ে উঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে। পরি কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সঙ্গে লাগানো আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা এক টানে খুলে ফেললো। তারপর চুল থেকে ফিতা বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলেন না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনেই তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হা করে সামনে তাকিয়ে চোখে রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি শুয়ে দেখবো? রুমির কথা মানে ওরা দুজনে বুঝতে পারলো না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নায়। আয়নার প্রতিটি বিন্দে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতো লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপরে চোখ আটকে গেল ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হা করে তাকিয়ে থাকতে দেখে পরে কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হয়ে এলো। পালকের ডাকে থমকে দাঁড়ালো পরি। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরি পিছনে না ফিরেই উত্তর দিল, পরি। অতঃপর ঘর থেকে বের হয়ে গেল সে। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সাম্পান বলা বলি করছিল। বিন্দুকে সঙ্গে করে নিয়ে ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লুৎফর আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লুৎফরের মন গলল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো বহিরাগত পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিলেন, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকা গিয়ে ফিসফিসে সলা পরামর্শ করে অনুরোধ, তারপর সম্পান নৌকা দিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেললো। পালকে ভেবেছিল জমিদারের কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলে এ তো একটা পুচকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজেরও তেমন ঝাঁজ, সব মিলে আগুন বলা যায়। মিষ্টি বড়াটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটে পাতা? এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? শহর থেকে এসেছি, মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুললেন না। রুমি চোখ কুঁচকে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না পরীর মা কত সুন্দর? যৌবনকালে ওই মহিলারও ওনার মেয়ের মতোই রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকেই এক্ষুনি বিয়ে করে ফেলতাম। হাসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ে দিত বুঝি? রাজকুমার আর রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দর রমণী তাদের জন্য
বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সব সময়। মূলত কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। গায়ের সৌন্দর্য ঠিক আছে, তবে মনটা এতটুকুও সুন্দর না। পরীর অপমান এখনো গায়ে লেগে আছে ওর। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসঙ্গে খেতে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধা আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামে আশ্রয় কেন্দ্রে যাবে, সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ।